আমরা বিরিয়ানি খাবো, চিকেন রোল খাবো, মাটন রোল খাবো, ভেলপুরি খাবো, আর যা যা আছে কোল্ড ড্রিঙ্ক খাবো, সব খাবো। খেয়ে কীভাবে ভালো থাকবো বলো তো? মুড়ি খেতে আমি দারুণ ভালোবাসি। আমাদের দেশীয় খাবার আমরা এখন এই মাখানা পয়াতে এইসবের চপ করে মুড়িটাকে কর্নফ্লেক্স ওটসের চপ করে মুড়িটাকে বাদ দিই। আমি চিনি খাচ্ছি না, তার বদলে গুড় খা, চিনির থেকে কম খাতি, মধু খেয়ে নে, এটা কি ঠিক? স্পেশালি বিরিয়ানি যখন খেলাম তারপর মনে হয় চল পরে একটা সোডা খেলে, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নি, ব্যাস। আর এটা কিন্তু ঠিক, মানে তারপরে কিন্তু কোনো গ্যাস অ্যাসিডও হয় না। কিন্তু তোমরা বলো সেটা ভুল। আদৌ কি এটা সত্যি? মানে অ্যালকোহল খাওয়ার আগে আমি কি খাবো, বা যারা বসতে চাইছে তারা কি খাবে? তাহলে সারা বছরও খায় না এমন মানুষ আর পুজোর সময় খাবে। ভাতই কি সর্বনাশের মূল, মানে মোটা হওয়ার মূল কারণ? এই ধারণাটা ভাঙতে হবে আমাদের, যে চিয়া সিড রোগা করে, চিয়া সিড কিন্তু মোটাও করে। দুধে আবার অনেকের গ্যাস, অ্যাসিড, অনেকের হজম হয় না। হ্যাঁ, হজম হয় না, মানে খুব মুশকিল তো এটা। তাহলে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ম্যাডাম আপনি তো ডায়েট চার্টে দুধ লিখলেন না, আমি ক্যালসিয়ামটা পাবো কি করে? নমস্কার বন্ধুরা, পুজো তো আসবে করে এসেই গেল, আর আমরাও তো হই হই করে মেতে উঠেছি। খাওয়া দাওয়া, গাল গল্প, আড্ডা, একদম ঘুরতে যাওয়া, রাত জাগা সব আছে। আফটার অল বছরে একবার পুজো আসে, সেটা না করলে হয় নাকি? কিন্তু এটা করব অথচ সুস্থ থাকবো কিভাবে? আমি স্মৃতি বলবো না, আমাদের সঙ্গে আজ যিনি রয়েছেন তিনি কিন্তু এই পুজোতে ফিট অ্যান্ড ফাইন থাকার রহস্য আপনাদের খুব সুন্দর, খুব সহজভাবে বুঝিয়ে দেবেন। অনুশ্রী মিত্র আমাদের সঙ্গে রয়েছে, ডায়াবেটিক এডুকেটর অ্যান্ড কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। অনুশ্রী, তোমাকে স্বাগত এবং শুভ শারদিয়া। তোমাকে আর শুভ শারদিয়া বললেই যেটা প্রথমেই আসবে, প্রচুর খাওয়া দাওয়া। আমরা বিরিয়ানি খাবো, চিকেন রোল খাবো, মাটন রোল খাবো, ভেলপুরি খাবো, আর যা যা আছে কোল্ড ড্রিঙ্ক খাবো, সব খাবো। খেয়ে কিভাবে ভালো থাকবো বলো তো? একদমই তাই। মানে বাঙালির কাছে পুজো মানে হচ্ছে পেট পুজো, পেট পুজো ছাড়া পুজো ভাবা যায় না। আর আমি সেটাই বলবো, কারণ বছরে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের এই দুর্গা পুজোর জন্য। তো এই 4টে দিন মন খুলে খান এবং পুজো এনজয় করুন, কিন্তু তার সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা খাবো, আমরা আনন্দে থাকবো বলে। তাই এমনভাবে খাওয়া দাওয়া করবো না যাতে আমরা অসুস্থ হয়ে যাই, কারণ দুর্গা পুজো দিয়েই শুরু হচ্ছে আমাদের বলা যায় ফেস্টিভ সিজন। এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, মানে একের পর এক চলতে থাকে। তাই শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে। একটা দিন প্রচুর খাওয়া দাওয়া করলাম, তারপরে দিনগুলো অসুস্থ হয়ে গেলাম, তাতে কিন্তু আমরা মানে পুরো পুজোটাই মাটি হয়ে যাবে। তো এই খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিক রাখার জন্যে, বাইরে তো খাবো, আমি বললেও কেউ শুনবে না যে এই সময় বাড়ির তৈরি খাবার খান। এটা একটা খুব ভালো লাগে যে আমি বললেও কেউ না, কারণ আমরা যতই বলি যে এই সময় হয়, মানে কি হয়, রেস্টুরেন্টের খাবারের একটু গ্রেডটা একটুখানি ড্রপ করেই, তো সেক্ষেত্রে বাড়ির খাবারটা হয়তো খেলে ভালো, কিন্তু আমরা যেহেতু এই সময় বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, বাইরের খাওয়া দাওয়া হয়। কিন্তু 4টে দিনই হয়তো সকাল বিকেল রাত্রি না খেয়ে আমরা যদি একটা ফিক্স করি, আমরা প্রত্যেক দিন এই সময়ের একটা মিল হয়তো আমরা একটু বাইরে থেকে নেব, বাকিটা বাড়িতে খাবো, বা বাড়িতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং পর্যন্ত করে রাত্রে খাবারটা বাইরে, এইরকম ভাবে আমরা যদি সাজিয়ে নিই, তাহলে আমার মনে হয় পুজোর প্রত্যেকটা দিন আমরা সুস্থভাবে পুজোটা এনজয় করতে পারবো। কারণ কোনো কিছু নিয়মে বাধা থাকে না, না ঘুম, না ঠিকঠাক সময়ে খাওয়া, যেটা আমরা সারা বছর করি যে আমার এই সময় লাঞ্চ, এই সময় ডিনার টাইম, সেটা তো নিয়মে বাধা এই সময় থাকে না, বা ঘুমেরও কোনো সময় থাকে না। এই অনিয়মের জন্যই আমাদের বিভিন্ন মানে শরীরের সমস্যা। সব থেকে আগে যেটা তুমি বললে যে পেটের সমস্যাটা সবার আগে শুরু হয়ে যায়, অ্যাসিডিটি, ব্লোটিং, কনস্টিপেশন। তো সেটার জন্যই কিন্তু একটু যদি আমরা বুঝে একটু বুদ্ধি করে খাওয়া দাওয়াটা করি, তাহলে কিন্তু ঠিক থাকতে পারি। মানে আমি পঞ্চমী বা ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত ছোট ছোট ভাবে আমি ভাগ করে নেবো। হ্যাঁ, যে এই দিন আমি লাঞ্চে এটা, ডিনারে এটা, তাহলে আমার খাওয়াটা সবই হবে, কিন্তু এই হচপচ হয়ে গিয়ে কোথাও একটা গ্যাস, অ্যাসিডিটি হবে না। সব থেকে প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাইড্রেশন। এটা হচ্ছে একদম কি পয়েন্ট। তার জন্য আমরা কি করতে পারি? জল, মানে আমরা অনেক সময় এতটাই ব্যস্ত হয়ে যাই বা ঘোরাঘুরির জন্য আমাদের কি হয়, জল খাওয়াটা সাফিসিয়েন্ট হয় না। সেখান থেকে কিন্তু
প্রথম পেটের সমস্যা বা শরীর খারাপ, ডিহাইড্রেটেড হয়ে গিয়ে যে প্রবলেমগুলো সেইগুলো শুরু হয়ে যায়। আমরা অনেক সময় ফিল করি না যে আমাদের জলের প্রয়োজন আছে, কিন্তু আমরা খেয়াল রাখতে হবে আমাদের সারাদিনই পুজোর সময়ও জলটা যেন ঠিকঠাক হয়। বা অনেক সময় যেটা কি হয় ভুল বলতো, যখন আমরা জলের পিপাসা পাই আমাদের হাতের কাছে জল থাকে না, তখন আমরা বিভিন্ন ধরনের উল্টো পাল্টা যেগুলো খুব মিষ্টি জাতীয় খাবার, ধরো সোডা বা কারণে কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের জিনিসগুলো খেয়ে থাকি, আইসক্রিম এইগুলো খেয়ে থাকি, এবং তাতে কি হয় আমাদের আরও বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছে বা আনহেলদি খাওয়ার ক্রেভিংসটা বাড়িয়ে দেয়, বা শরীর খারাপ সবটাই আছে। সেগুলো আমরা জলটা প্রচুর পরিমাণে খাবো। একদম, মানে আমরা বাড়ি থেকে বেরোলে আমাদের ব্যাগে হাতের কাছে যেন জলের বোতলটা থাকে, এবং জলটা যদি শেষও হয়ে যায় তো সেক্ষেত্রেও আমরা একটু হয়তো ডাবের জল বা দইয়ের ঘোল, পুদিনা পাতা, লেবুর যে জলগুলো পাওয়ার, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হলে সুন্দরভাবে পুজোও ঘুরতে পারবো, রাত জেগে ঠাকুরও দেখতে পাবো, কিন্তু পেটও আমাদের সঙ্গ দেবে, সঙ্গ ছাড়বে না। দারুণ ব্যাপার। আচ্ছা, একটু যদি বুঝিয়ে বলো যে রাত জেগে ঠাকুর দেখার আগে পরে ঠিক কি কি খেলে আমরা পরের দিনের জন্য আবার খুব ভালো ফিট অ্যান্ড ফাইন ভাবে সুন্দর সাজগোজ করে, তুমি যেভাবে আজকে সেরেছো সুন্দর করে, এরকম আবার বেরিয়ে পড়তে পারবো সন্ধ্যেবেলায়। দেখো আমার সেটাই মনে হয় যে আজকে রাত্রে আমার ঠাকুর দেখার রাধে রেগে প্ল্যান আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমি সব থেকে ভালো বলবো আমার ডিনারটা আমাকে সন্ধ্যেবেলায় কমপ্লিট করে নেওয়া উচিত, যেটা অনেকেই করে। বাড়িতে আমি খেয়েই ঠাকুর দেখতে বেরো, একদম মানে মেন যে খাবারটা সেটা কিন্তু রাত মানে বিকেলের মধ্যেই খেয়ে নেওয়া উচিত, 6টা-7টার মধ্যে। মানে অনেকে করে রাত জেগে ঠাকুর দেখা মানে বাইরেই খাওয়া, সেটা 11টা 12টা 1টা 2টো কোনো টাইম থাকে না, এবং তারপর যেহেতু রেস্ট হচ্ছে না আমাদের কি হয়, বদহজমটা খুব সহজে হয়ে যায়। সকালে ফিরে আমরা পরের দিনের জন্য আর কিন্তু নিজেকে ঠিক রাখতে পারি না। তো আমরা যদি সন্ধেবেলায় সেই দিন খাবারটা খেয়ে এবং এমন খাবার খাই যেটা সহজ পাচ্ছ, আমি বলবো বেস্ট হচ্ছে ভাত। ভাত খুব সহজে হজম হয়ে যায় এবং সেটা আমাদের এনার্জিটাও দেয়। আর ভাতটা খাওয়ার পর আমরা একটু হয়তো রেস্ট নিলাম, তারপর আমরা কিন্তু আমাদের ফুল এনার্জি থাকলো, শরীরে হাইড্রেশনটা মেনটেন থাকে এবং সহজ পাচ্ছ, মানে খুব সহজে হজম হয়ে যায়। আমরা অনেক সময় রুটি বা এই ধরনের খাবার খেলে রাত জাগলে অনেক সময় অনেকে প্রবলেম হয়, বা ওটস, ডালিয়া এই ধরনের খাবার খেলে হজম হতে সমস্যা লাগে, কারণ এতে ফাইবারটা যেটা আছে সেটা হজম হতে বা পেটটাকে অনেকক্ষণ ভর্তি রাখে। তো সেক্ষেত্রে আমরা ভাতটাকে চুজ করতে পারি। এবার আমরা যদি রাত্রে বেরোলাম, সারারাত্রি বা মাঝরাত্রি পর্যন্ত হয়তো ঠাকুর দেখলাম, ফিরে আসার পর যদি মনে হয় তখন দরকার হলে আমরা একটুখানি কোনো গ্রিন টি বা একটু হয়তো মুড়ি মাখানা, বা খুব অনেকেই পছন্দ করে, খুব একটা সমস্যা হয় না, যেটা হচ্ছে পাকা পেঁপে। এটা কিন্তু আমাদের খাবার হজম রাতে বা ভোরের দিকেও পাকা পেঁপে খেতে পারি। অনেকে নাইট শিফটে কাজ করে, সেক্ষেত্রেও আমি বলি যে মেন ডিনারটা কমপ্লিট করে নিন তাড়াতাড়ি, কিন্তু রাত্রে খিদে পেলে এই ধরনের হালকা খাবার, যে স্যুপ বা একটু কোনো বাদাম, রোস্টেড কিছু বাদাম খেলাম বা মাখানা খেলাম, মুড়ি খেলাম, মুড়িও খেতে পারি, পাকা পেঁপে, এগুলো আমরা কিন্তু খেতে পারি। এতে আমাদের হজমের সমস্যা হয় না। আর যে একটু মনে হয় খিদে পাচ্ছে সেটাও কিন্তু মিলেরিয়া খেতে আমি দারুণ ভালোবাসি। আমাদের দেশীয় খাবার আমরা এখন এই মাখানা না পাইয়েছে এই সবে চক করে মুড়িটাকে, কর্নফ্লেক্স ওটসের চক করে মুড়িটাকে বাদ দিই, কিন্তু আমি মনে হয় দুধ কর্নফ্লেক্সের জায়গায় আমি যদি কেউ দুধ মুড়ি দিয়ে দেয় আমি কারণ এগুলো কি বলতো দেশীয় খাবার, কিন্তু আমরা সেগুলোকে আমাদের লিভার, আমাদের পেট তো এটাতেই হ্যাবিট, একদম এগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই। বিদেশি বিভিন্ন ধরনের দামি চক করে, ভালো কথা বলেছে, কিন্তু ওটাতেও আমরা অনেক কিছু যদি ঠিক প্রসেসে খেতে পারি অনেক ভালো, হেলদি, অনেক হেলদি। আচ্ছা, একটা জিনিস আমি আমার ক্ষেত্রেও বলবো যে বাড়িতে যখনই বা বাইরে কোথাও খুব একটু রিচ খেলাম না, স্পেশালি বিরিয়ানি যখন খেলাম, তারপর মনে হয় চল পরে একটা সোডা খেয়ে নি, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নি, ব্যাস। আর এটা কিন্তু ঠিক, মানে তারপরে কিন্তু কোনো গ্যাস অ্যাসিডও হয় না, কিন্তু তোমরা বলো সেটা ভুল। তো ভুল হলে তো হজম হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলি, যেটা কোল্ড ড্রিঙ্কস যেটা বলছো সেটার মধ্যে বেসিক্যালি থাকে তোমার সোডা এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে কি করে, আমাদের যে স্টমাকে যে গ্যাসটা আটকে থাকে সেটাকে ঢেকুর যেটা বার হয় সেটা বের করে দিচ্ছে, এবং তার জন্য আমরা টেম্পোরারি একটা ফুলনেস ব্যাপারটা কেটে যায়, ব্লোটিং যে ব্যাপারটা হয় সেটাও কেটে যায় এবং রিলিফ হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা যদি আমরা
অকেশনালি ব্যাপারটা করলাম তো ঠিক আছে, কিন্তু অনেকেই হ্যাবিট আছে রেগুলার বেসিস বা তোমার সপ্তাহে 4 দিন 3 দিন, এটা কি হয় অ্যাডিকশন হয়ে যায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের যে কোল্ড ড্রিঙ্কসগুলোতে শুধু কার্বন ডাইঅক্সাইড বা তার সাথে সোডা ওয়াটার তো থাকে না, সেক্ষেত্রে আমি বলতাম এটার কোনো ক্যালোরি নেই, কিন্তু যেটা থাকে সেখানে একটা মিষ্টি ভাব থাকে, মানে মিষ্টি জলীয় বা সুগার ওর মধ্যে থাকছে। তো আমাদের কি হয় এমটি সুগার হয়ে গেল, মানে অন্য কোনো নিউট্রিয়েন্টস এর মধ্যে থাকছে না, শুধুমাত্র আমরা ক্যালোরিটাই ইনটেক করছি। তো আমাদের সেক্ষেত্রে কি হয় আরও বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায়, আরও বেশি মানে অন্য খাবার খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, যেখান থেকে একটা সময় গিয়ে ওয়েট গেন এবং বিভিন্ন ধরনের প্রবলেমকে ডেকে। তাহলে কোল্ড ড্রিঙ্ক খাবো না বলছো? অকেশনালি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এটা অ্যাডিকশনে পরিণত হয়, যারা সপ্তাহে 2-3 দিন 4 দিন খায়, একটা সময় গিয়ে ওটাই তাদের মানে নেশার মতো। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম কোল্ড ড্রিঙ্ক খাবো না, আপনারাও কিন্তু খাবেন না, ঠিক আছে। কিন্তু অনুশ্রী একটা কথা বলো, এই যে রিচ খাওয়ার পর অ্যান্টাসিডও আমি খাবো না। হ্যাঁ, অ্যান্টাসিডও অনেকের অ্যাডিকশন হয়ে যায়, বলো হে বাবা কিছু একটা মানে সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে যায়, টপা টপা অ্যান্টাসিড খেয়ে নিলাম, সেটাও তো ক্ষতি, তো সেটাও খাবো না। তাহলে ঘরোয়া পদ্ধতিতে কি খাবো? বিরিয়ানি মাটন কষা খাওয়ার পর একটু বলো। একদমই আছে। ইভেন শুধু যদি আমরা স্পার্কলিং ওয়াটারটা নিই, মানে যেটাতে আমি বলছিলাম যে এত কিছু মিষ্টি চিনি এত কিছু আছে, সেটা না নিয়ে শুধু স্পার্কলিং ওয়াটার বা তার সাথে ফ্লেভারের জন্য আমরা যদি পুদিনা পাতা বা আদা অ্যাড করি, সেটাও ভালো। আর সব থেকে ভালো আমাদের বাড়িতে একদম ঘরোয়া জোয়ান এবং তার সাথে মৌরি মিক্স, হ্যাঁ একটু ভেজে গুঁড়ো করে যদি আমরা রেখে দিই এবং খাবার খাওয়ার পর 1 গ্লাস হালকা গরম জলে মিক্স করতে পারি। কিছু যদি সম্ভব না হয়, আমি যদি ক্যারি করতে চাই, একটা কন্টেনারে ক্যারি করলাম, 1 চামচ খেয়ে নর্মাল জল খেয়ে নিলাম। আচ্ছা, অ্যামেজিং, মানে এত ভালো কাজ হয়। যাদের ইনডাইজেশনের সমস্যা আছে, যাদের হজম সংক্রান্ত যে কোনো প্রবলেম আছে, তারা করে দেখবেন যে আমাদের যে মেন মিল মানে দুপুরের খাবার এবং রাত্রের খাবারের পর 1 চামচ জোয়ান আর মৌরি ভেজানো জলও খাওয়া যায়, বা গুঁড়ো করে, যাদের সম্ভব হয় না বাইরে থাকতে হচ্ছে, ওই গুঁড়ো করা জলটা যদি আমরা খেয়ে 1 চামচ খেয়ে জল খাই, খুব ভালো হজমের জন্য কাজ দেয়। বাহ। আচ্ছা এবার আমাকে বলো, আমি এখন পথে ঘাটে মেট্রোতে বা বাড়িতেও বন্ধু বান্ধবদের মধ্যে একটাই কথা শুনছি, ভাই কবে বসবো বল। তো এই যারা বসবে আর কি, তো তাদের জন্য একটা মিথ বা ধরো একটা খুব প্রচলন কথা শোনা যায় যে অ্যালকোহল নেওয়ার আগে যদি কিছু খেয়ে নেওয়া যায়, তাহলে নাকি অ্যালকোহলের যে সাইড এফেক্টটা হয়, ব্যাড এফেক্টটা হয়, সেটা নাকি লিভারে দেয় না। আদৌ কি এটা সত্যি? মানে অ্যালকোহল খাওয়ার আগে আমি কি খাবো, বা যারা বসতে চাইছে তারা কি খাবে, তারা সারা বছরও খায় না এমন মানুষরা পুজোর সময় খাবে, তো তাদের জন্য কি? তাদের জন্য ওটা হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে এটা খেলে হয়তো কিছু হবে না। বেসিক্যালি অ্যালকোহল কোনো কিছু ডাইলিউট করতে পারে না, মানে কোনো কিছু অ্যালকোহলকে ডাইলিউট করতে, সেটা আপনার খারাপ এফেক্ট দেবেই। অ্যালকোহল উইদাউট মেটাবলিজম আমাদের লিভারে যাচ্ছে এবং সেটা ক্ষতি করছে। কিন্তু যেটা বললে তুমি, যে অনেকেই আছে বছরে সারা বছর না খেলে এই সময়টা খায়, তাদের জন্য ঠিক আছে। জিনিসটা অকেশনালি আমরা যদি কোনো কিছুকে রাখি তা এবং পোর্শনটা যদি কন্ট্রোল করি, কোয়ান্টিটি যদি কন্ট্রোল করি, তাহলে বলা যায় যে ঠিক আছে। কিন্তু সেটাই যখন অনেকের ক্ষেত্রে অ্যাডিকশন হয়ে যায়, এটা আমি বারবারই বলি, যে কোনো জিনিস ওভার ইট করা বা বারবার খাওয়া, সেটাই কিন্তু সেটা যদি মানে আমি যদি খুব হেলদি খাবার, আমরা ফলকে তো সবসময় বলি খুব হেলদি, কিন্তু আমরা ফলও যদি ওভার ইট করি, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম, কারণ ফলের মধ্যে ফ্রুক্টোজ আছে, সেটা কিন্তু আলটিমেটলি গ্লুকোজেই কনভার্ট হচ্ছে। তো আমি মনে করি সারাদিন ফল খেয়ে আছি এবং প্রচুর ফ্রুটস খাচ্ছি, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য গ্লুকোজ লেভেলকে স্পাইক করছে। তো কোনো কিছু ওভার ইট করবো না বা ওভার ড্রিঙ্ক করবো না, এবং সেটাকে নিয়ম একটা মানে রেগুলার আমার হ্যাবিটে পরিণত করবো না। আমাকে বুঝতে হবে আমার পরিমাণটা, এবং সেখানে অ্যালকোহল তো একদমই রেগুলারের কথা নয়, কিন্তু পুজো পার্বণে অকেশনে আমি যদি পরিমাণটা মাথায় রাখি, সেটা করতে পারি। কিন্তু কোনো কিছু এটা নয় যে এটা খাওয়ার পর আমি এটা খেলাম মানে এর কোনো সাইড এফেক্ট নেই, খারাপ এফেক্ট নেই, বা এটা খাওয়ার আগে খেলাম না। আমি পরিমাণটা মাথায় রাখবো এবং ওটার সাথে কি খাচ্ছি সেটা মাথায় রাখবো। অনেক সময় আমরা বুঝতে পারি না কতটা এক্সট্রা ক্যালোরি আমরা কনজিউম করে ফেলি বিভিন্ন অ্যালকোহলের সাথে। ম্যাক্সিমামটাই না খুব স্পাইসি, তেল ঝাল মশলার জিনিসই বেশি পছন্দ করে মানুষ খেতে। তো অ্যালকোহলের সাথে অ্যালকোহল এভাবে জাস্টিফাই করা যায় না, তবু অ্যালকোহলের সাথে কি খেলে মানে ক্ষতিটা একটু কম হবে। আমরা বিভিন্ন ধরনের ভাজা, যে ছোলা ভাজা, বিভিন্ন ধরনের নাটস, এই ধরনের জিনিস, বা একদম অয়েল ফ্রি কাবাব, এই ধরনের অপশন আমরা রাখতে পারি। কিন্তু খেতে 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 কখন যে এক্সট্রা ইনটেক হয়ে যায়, সেটা অনেকে বুঝতে পারে না বা সেখানে নিজেকে থামাতে পারে না। সেই কারণেই বলা হয় যে, কারণ এই থামানোর ব্যাপারটাই অনেকের মধ্যে থাকে না, তো সেই জায়গা থেকেই অ্যালকোহলটা। আচ্ছা, এই যারা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাবে,
বাড়ির লোক তো মুশকিলে পড়ে খুব। এটা মজার প্রশ্নই করবো তোমার কাছে। তো যারা আউট অফ কন্ট্রোল, বাড়ির লোক দেখছে আর কি করা যাবে, তারা ঠিক তখন কি খাওয়াতে পারে বা কি করতে পারে বলো তো, যে যেখানে সেই সময়ের মোটামুটি নেশাটা চট করে কেটে যায় বা সে অসুস্থ না হয়ে পড়ে? এরকম কিছু নেই, বাট এখন প্রচুর কিছু বলা হয় লেবুর জল এই ওই, বাট বেসিক্যালি কিছু নেই। আর কি বলতো, এই জিনিসটা কেউ কিছু করতে হবে তুমি, আমি যেমন তোমাকে জোর করে ডায়েট করাতে পারবো না, তোমার বাড়ির লোক কখনোই তোমায় জোর করে ডায়েট করাতে পারবে না। আর কারো যদি অ্যালকোহলের অ্যাডিকশন থাকে, কেউ কখনোই জোর করে সেটা থেকে বের করাতে পারবে না। পুরোটাই হচ্ছে নিজের ইচ্ছে এবং নিজের উপর, মানে ওই সিচুয়েশন প্লাস হচ্ছে যাদের এই ধরনের হ্যাবিট আছে রেগুলার বেসিস ইনটেক করা এবং কন্ট্রোলের বাইরে যায়, সেটা কিন্তু নিজের মধ্যে যতক্ষণ না ওই সচেতনতা বোধটা আসবে। না সেটা ঠিক আছে, যারা ধরো একদম মানে রেগুলার পুজোর সময় হঠাৎ করে খেয়ে নিয়েছি বন্ধু বান্ধবদের, সেক্ষেত্রে এই লেবুর জল বা টক জাতীয় যেটা হয় সেই ধরনের খেলে কিছুটা হয়তো রিলিফ হয়, বাট বেসিক্যালি রেস্ট অ্যান্ড ঘুমা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এবার যে কথাটায় আসবো, যে আমরা চিনি বা মিষ্টি জাতীয় পানীয় নিয়ে একটু আগে কথা বলছিলাম। অনেকের মধ্যে না এখন ডায়াবেটিসের মানে যারা পেশেন্ট, তা তো ঘরে ঘরে একজন ছেড়ে 5 জন। তো আমি চিনি খাচ্ছি না, তার বদলে গুড় খা, চিনির থেকে কম ক্ষতি, মধু খেয়ে নে, এটা কি ঠিক? এখন এটা ভীষণ ট্রেন্ডিং, মানে আমি তো চিনি ছেড়ে দিয়েছি, কিন্তু খোঁজ নিয়ে দেখবে সে চিনি খাচ্ছে না, গুড় খাচ্ছে, ব্রাউন সুগার খাচ্ছে, নানান ধরনের এই ধরনের সুগার সাবস্টিটিউট। কিন্তু আমাদের বুঝতে হবে এগুলো অলমোস্ট সেম ক্যালোরি, এবং খুব একটা ট্রেস অ্যামাউন্ট, আমি যদি চিনি বাদ দিয়ে গুড়ের কথা বলি, খুব ট্রেস অ্যামাউন্ট কিছু মিনারেলস থাকে, সেটার জন্য গুড় খাওয়ার প্রয়োজন হয় না, বা সেই মিনারেলসের বেনিফিট মানে লোকজন যারা দেখছে তাদের তো হৃদয় ভেঙে গেল, তারা তো এতদিন ভাবছিল বাবা আমি ঠিক আছি। হ্যাঁ, মানে অনেকেই এটা খুবই ভুল ধারণা যে চিনি বাদ দিয়ে গুড় খাচ্ছেন মানেই খুব হেলদি জিনিস খাচ্ছেন বা আপনি ক্যালোরি কনজিউম করছেন না, সেটা কিন্তু না। স্পেশালি আপনি যদি ডায়াবেটিক হন বা ওয়েট লস ডায়েটে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি মানে ক্যালোরি মেপে খাওয়া দাওয়া করেন, তাহলে চিনিতেও যতটা ক্যালোরি অলমোস্ট সেম কিন্তু গুড় বা মধু সব কিছুতেই আছে। তো সেগুলো বাদ দিয়ে, মানে চিনি প্রচুর সাইড এফেক্ট, যারা ওয়েট লস করছেন তাদের কথা বলছে না, সবার জন্যই বলবো চিনিটা বাদ দেওয়াই উচিত। প্রত্যেকটা রোগের মূল উৎসই হতো চিনি আর সাদা নুন, একদম কাঁচা নুন। আচ্ছা অনুশ্রী, আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করছে, ইয়াং জেনারেশনের মধ্যে না ভাত না 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 একেবারেই না, আমি মোটা হয়ে যাচ্ছি। আরে মোটা হওয়ার কারণ কি শুধু ভাত? তারা ওটসে চলে যাচ্ছে, তারা রুটি চলে যাচ্ছে, এসব মাখনা টাকনা গিরি জোয়ার বাজরা ছোটবেলা থেকে হয়তো 20 বছর অব্দি খাইনি, সেগুলো এখন কিনে কিনে তারা খাওয়া শুরু করেছে। একদমই। তো এটা ভাতই কি সর্বনাশের মূল, মানে মোটা হওয়ার মূল কারণ? একদমই না, ভাত ছেড়ে তো অনেকে ওই ওয়াইল্ড রাইস, ব্রাউন রাইস এসব। অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে আপনার লাইফস্টাইলটা কিরকম আছে সারাদিন, আপনি কতটা পরিমাণে খাচ্ছেন, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা ভাতের জন্য মানে ভাতকে কালপিট কেন বলি, তার স্টার্চ এর কোয়ান্টিটি বা গ্লাইসেমিক ইন্ডেক্সের জন্য। কিন্তু আমরা বুঝতে হবে কখনোই ভাত কিন্তু শুধু খাই না, ভাতের সাথে আমরা সবসময় যেটা খাই ডাল বা সবজি বা মাছটা তো সবকিছু খাচ্ছি, এবং সবকিছু যখন একসাথে খাই, যেটাকে বলা হয় টোটাল গ্লাইসেমিক লোড, সেটা কিন্তু কমে যাচ্ছে। তো সেই জন্য মানে যে কারণে আমরা ভাত খাবো না বলছি, সেটা এইখানে এই পয়েন্টটা একদম ইনভ্যালিড। মানে রুটি এবং ভাত, আমরা অনেকে ভাত বন্ধ করে দিচ্ছি, কিন্তু সেই জায়গায় 3-4টে রুটি খাচ্ছি, ব্যাপারটা কিন্তু তার থেকেও ক্ষতিকর হচ্ছে। আমার টোটাল মানে ভাত বন্ধ করে রুটি খেয়ে তো লোকজন ভাবছে বাবা আমি একদম সেরা খাবারটাই খাচ্ছি। হ্যাঁ, তার মানে কোনো এফেক্ট নয়, মানে এফেক্ট নয়, মানে আমি হয়তো বুঝতে পারছি না ভাত থেকে যতটা ক্যালোরি নিয়েছিলাম, ভাত বন্ধ করে আমি ভাবছি রুটি তো খাচ্ছি, তাহলে আমি 2-3-4টে অনেকটা খেতে পারি। কিন্তু দেখা যায় ক্যালোরি যদি আমরা ক্যালকুলেট করি, তখন দেখছি অনেকটা বেশি হয়তো নিয়ে নিচ্ছি। যতটা হয়তো 1 কাপ ভাত বা 1.5 কাপ ভাতে খেতাম, তার থেকে রুটিকে সেফ মনে করে যে পরিমাণটা খাচ্ছি, সেটা থেকে অনেক বেশি ক্যালোরি পেয়ে যাচ্ছি। তো রুটিকে আমি খারাপ বলছি না, কিন্তু আবার ভাতকেও আমি খারাপ বলছি না। আমি যদি পরিমাণটা মাথায় রেখে খাই, তাহলে কিন্তু ঠিক থাকবে। পুরোটাই ডিপেন্ড করছে আপনার লাইফস্টাইলের ওপর। আপনি যতই হেলদি খান, আপনার পুরো সারাদিনের কতটা আপনি হেলদি লাইফ লিড করছেন, তার মধ্যে আপনার অ্যাক্টিভিটি লেভেল আছে, আপনি কতটা হাঁটাচলা করছেন, আপনার স্ট্রেস লেভেল আছে, কতটা ঘুমোচ্ছেন, সেই সব কিছু মিলিয়েই কিন্তু আপনার মানে আপনাকে নির্ভর করছে আপনি কতটা সুস্থ থাকবেন, কতটা ফিট থাকবেন। শুধুমাত্র ভাত ছেড়ে দিলেই আমি সবকিছু ঠিক আছি সেটা কিন্তু নয়, বা তার জায়গায় প্রচুর সারাদিন সকাল, আমি দেখেছি অনেকেই আছে সকাল বিকেল রাতে ওটস খেয়ে থাকে। মানে এটা একসময় গিয়ে আমাদের মানে গাট হেলথের উপর অনেকটা প্রেশার ক্রিয়েট করে। এর মধ্যে যে ফাইবারটা আছে তাকে তো ডাইজেস্ট করতে হবে। তো আমাদের সমস্ত রকম যে এই ধরনের শস্য জাতীয় খাবার আছে, বিভিন্ন ধরনের মিলেটস আছে, এগুলো তো প্রচুর গুণ।
তুমি যে জোয়ার বাজলে ডেফিনেটলি ভালো, কিন্তু ভাত ছেড়ে না আমরা সবকিছুই ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারি। কোনো একটা জিনিসে অনেকেই আমিও বলি যে আটার রুটি সবসময় না খেয়ে একটুখানি মিলেটসও ইনক্লুড করো, কারণ এক একটা জিনিসে এক এক ধরনের গুণ আছে, তো সেইগুলোও কিন্তু আমাদের পাওয়া দরকার। আচ্ছা, এরপর যে প্রশ্নটায় আসবো, রোগা হওয়ার এই যে ট্রেন্ডিংটা, চিয়া সিড তো দারুণ বিক্রি হচ্ছে, মানে এক এক সময় দেখি অনলাইনে আউট অফ স্টক হয়ে যাচ্ছে, মানে এত বিক্রি। তুমি ভাবো কিছু কিছু চিকিৎসক আছেন তারা হয়তো নামও শোনেননি চিয়া সিডস কি, তো পেশেন্টরা তাদেরকে জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু চিয়া সিড কি খেতে পারি, সেখানে এরকমও চিকিৎসক বলছে কি সেটা কি কাজে দেবে, মানে এরকম একটা ব্যাপার। তো এই চিয়া সিডটাকে সত্যি রোগা করে, মানে আছে কি এর মধ্যে কি জাদু? চিয়া সিডস কিন্তু ভীষণ, তুমি যেটা বললে যে রোগা করে, এটা কিন্তু বেশ ভালো ক্যালোরি কন্টেন্ট করে। তা রোগা হচ্ছে কি করে? হচ্ছে কারণ চিয়া সিডসকে আমি বলবো তো সুপার সিডস, কারণ এর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস আছে, মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন, বিভিন্ন ধরনের মিনারেল যেটা আমাদের শরীরের জন্য ভালো, এবং প্রোটিন এবং হেলদি ফ্যাট, যে ফ্যাটটা আমাদের শরীরের জন্য দরকার, আমাদের চুল, স্কিন, হার্ট, আমাদের হাড় সমস্ত কিছুর জন্য দরকার, সেটা কিন্তু আমরা চিয়া সিডস থেকে পাই। কিন্তু প্রথমে যেটা বললাম, আমরা অনেকেই মনে করি যেটা ওয়েট কমায়, এটা কিন্তু ক্যালোরি বেশ ভালো আছে। আমরা কিন্তু যদি খুব বেশি পরিমাণে খেতে থাকি, এটা কিন্তু ওজন বাড়াতে পারে। কিন্তু ব্যাপারটা মানে চিয়া সিড, শুধু এই ধারণাটা ভাঙতে হবে আমাদের যে চিয়া সিড রোগা করে, চিয়া সিড কিন্তু মোটাও করতে পারে। কিন্তু ব্যাপারটা হয় কি, অ্যাকচুয়ালি চিয়া সিডস কি হয়, ওয়াটারটাকে সোক করে নেয়, মানে জলে দিলে দেখবে ওটা ফুলে, জলটাকে টেনে নেয়। সেই রকমই মানে এটা যখন আমরা খাই, বেশ অনেকক্ষণ আমাদের কোনো খিদে পায় না, পেটটাকে ভর্তি রাখে, বুঝ তো আছেই শরীরের জন্য ভালো গুণ, প্লাস আমাদের অ্যাপেটাইটকে কন্ট্রোল করে, মানে আমাদের নেক্সট যে খিদে পাওয়ার ব্যাপারটা সেই অ্যাপেটাইটটাকে বাড়িয়ে দেয়। বাহ, এই কারণে চিয়া সিডস ওয়েট লসে ভালো ফর্ম কি, মানে খাওয়ার চিয়া সিড খাওয়ার সঠিক সময় সব থেকে ভালো রেজাল্ট পাবো আমি কখন? এটা আমরা মিড মর্নিং এ খেতে পারি, আমরা ব্রেকফাস্টে কোনো কিছুর সাথে মিক্স করে খেতে পারি, সেটা হচ্ছে সব থেকে ভালো হয়। কারণ চিয়া সিডস অনেকে ডাইজেস্ট করতে পারে না, অনেকেই দেখবে যে চিয়া সিডস খাওয়ার পর বলা হয় যে পেট কামড়াচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, এটার কারণ হচ্ছে তাতে সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক হয় না। চিয়া সিডস জলটাকে টানে, তো আমি যদি জল ঠিকঠাক না খাই, সেটা হজম হবে না, বা আমাদের বডিতে কি হয়, কনস্টিপেশনের জলের ঘাটতি হবে, কনস্টিপেশন করে। তো চিয়া সিডস যদি খাওয়া হয়, সব থেকে ভালো হচ্ছে সকালের দিকে খেয়ে নেওয়া। অনেকে বলে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি সেটাও খাওয়া যায়, মানে মর্নিং টাইমটা খেলে ভালো, ডিনারেও খাওয়া যায়, এরকম কোনো নিয়ম অ্যাজ কিছু নেই। আপনি যদি এরকম ধরনের কোনো সমস্যা না হয়, যারা ধরো অনেকক্ষণ বাইরে আছে, কি খাবো, খাওয়ার মতো কিছু নেই, সময় নেই হাতে, বটলে ক্যারি করো চিয়া সিডস, বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে। যে পুজোর সময় এই ব্যাপারটা চলতে পারে। চিয়া সিডস একটুখানি পাতিলেবুর মানে স্লাইস করে, রস না, পাতিলেবু স্লাইস করে একটু পুদিনা পাতা দিয়ে ক্যারি করুন। আপনার যে বারবার খিদে পাওয়া বা মনে হয় যে আমি তো আনহেলদি খেতে, অনেকেই আছে পছন্দ করে না, কিন্তু রাস্তাঘাটে সেই অপশনটা সময় মতো পাওয়া যায় না, তো এই ধরনের খাবার যদি আমরা রাখি খুব চট করে, মানে জলের মতো তো খেয়ে নেওয়া যায়, এক গ্লাস যদি খাওয়া যায় মোটামুটি 1-2 ঘন্টা আরামসে পেটটাকে এবার যেদিন আমি ঠাকুর দেখতে যাবো এই পুজোতে, আমি তোমার এই টিপসটা মানব, একদম একটা বটলে চিয়া সিড, লেবু আর শসা না, 1 গ্লাস নর্মাল জল, কোনো গরম করা কিছু প্রয়োজন নেই, তুমি মোটামুটি 1 লিটার বা হাফ লিটার জল নাও, তার মধ্যে 10-15টা পুদিনা পাতা দাও, একটা লেবুকে স্লাইস করে দিয়ে দাও, খোলা সমেত, ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, পাতি লেবু স্লাইস করে দাও, 1 টেবিল স্পুন চিয়া সিডস দিয়ে দাও। এটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ভেজার পর খাওয়া স্টার্ট করবে, মানে ব্যাগে রাখলাম, ঠাকুর দেখতে দেখতে একটু খেয়ে, জলটা দেবে কি ঠান্ডা থাকে, ভীষণ মানে রিফ্রেশিং। খুব ভালো। আচ্ছা, এরপর যে বিষয়তে আসবো, যারা ডায়াবেটিসের পেশেন্ট, তারা অষ্টমীর ভোগ বলো, এই বিজয়া দশমীর সময় বলো, বাড়িতে এত প্যাকেট মিষ্টি আসবে, প্রণাম করতে আসবে, নাড়ু বলো, এটা ছাড়া খুব মুশকিল, একদমই করবে তারা, কিছু তো বলো তাদের জন্য। কোনো কিছু ছাড়ার প্রয়োজন নেই, খাওয়ার নিয়মটাকে একটু আমাদের মানে বুঝতে হবে। ধরো এই যে মিষ্টিটা আমরা খাচ্ছি, আমি যদি অষ্টমীর কথাই বলি, যেটা হয় সারাদিন আমরা উপোস থাকলাম, মানে সকালে উপোস থাকলাম, অঞ্জলি দিলাম, তারপরে প্রথম খাচ্ছি, ওই অঞ্জলি দেওয়ার পর যে প্রসাদ মিষ্টি, এটা কি হলো, চট করে আমাদের গ্লুকোজ লেভেলটাকে স্পাইক করিয়ে দিল। এইখানেই আমাদের জিনিসটা রাখতে হবে যে আমরা প্রথমে যদি ওটার সাথে বা ওটার আগে একটু ভেজানো বাদাম, ছোলা হতে পারে, আমন্ড হতে পারে, এটা যদি খাই, এবং ভাঙার সময়, এটা প্রথমে আমাদের খেতে হবে।
এবং ওটার সাথে যদি আমরা মিষ্টি বা মিষ্টি ফলও হতে পারে, খেজুর, যে কোনো কিছু খাই না কেন, তাহলে এই যে গ্লুকোজ রিলিজ হচ্ছে এটাকে স্লো ডাউন করবে। সেটা কিন্তু আমাদের যে কোনো কিছু, শুধু ডায়াবেটিক না, সেটার জন্য খুব একটা ভয় থাকবে না। কিন্তু যদি খালি পেটের মিষ্টিটা খেয়ে নিই সেটা কিন্তু বেশি ক্ষতিকারক। সেই রকমই যখনই আমরা কোনো এই ধরো দশমীর দিন এখানে আমাদের পোর্শনটা কাটে, মানে সবার বাড়িতে যাচ্ছি মিষ্টি দিচ্ছে, মানে একটা একটা করে যদি খাই সারাদিনে 3-4টে খাওয়া হয়ে গেল। আমরা যদি একটু ভেঙে খাই তাহলে কিন্তু আমাদের মানে মনেরও শান্তি। তাই বলো, সামনে প্লেটে নিজের পছন্দের মিষ্টিটা, কি কি সব নাম আছে তাদের, সেই মিষ্টি, আর তুমি বলছো একটু কোনা ভেঙে আমি একটু ফর্মালিটিস দেখালে ওটা করতে পারি, অথবা আবার দুটোতে একটা বা দুটো দিয়ে আমাদের থেমে থাকে। অ্যাকচুয়ালি কি বলতো, আগেকার দিন আমরা যদি কিছু বছর আগেও ফিরে যাই, দশমীর দিনে মিষ্টি কিন্তু আমাদের বাড়িতে তৈরি হতো, তাহলে কিন্তু এই জিনিসটা আমি আজকে রেস্ট্রিকশনের ব্যাপারটা আসতোই না। আমরা ওই নারকেলের নাড়ু বা বেসনের লাড্ডু বা ড্রাই ফ্রুটসের লাড্ডু বা বাড়িতে ছানা কাটিয়ে নারকেল দিয়ে পাক দিয়ে যে নাড়ুগুলো তৈরি হয়, হেলদি মিষ্টি, এটা একদমই তাই। সেখানে আমি যদি চাই এখনও যদি তৈরি করতে চাই, আমি চিনির বদলে খেজুর দিতে পারি, যেটাতে ন্যাচারালি সুগার আছে। তাহলে কিন্তু এই ব্যাপারগুলো এত আমাদের চিন্তা করতাম, কিন্তু আমরা রেডিমেডের যুগে কুইক সলিউশন, আমরা মিষ্টির দোকান থেকে কিনে হাতে তৈরি ওই ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা একটা জায়গায় 4টেও খেতাম, অতটা প্রবলেম হতো না। কিন্তু এখন যে জিনিসটা পাচ্ছি ওতে প্রচুর প্রচুর মিষ্টি, চিনি দেয়া, তো সেই জন্যই বলতে হয় যে একটু বুঝে খান। একদম। আচ্ছা, পুজোর গল্প, পুজোর খাওয়া দাওয়া এগুলো তো আছেই, সঙ্গে এখন খুব ভেরি রিসেন্ট যা ওয়েদার আমাদের, ভাইরাল ফিভার, জ্বর, সর্দি, কাশি, এটাতে প্রচুর মানুষ ভুগছে। পুজোর কথা যেমন আমরা বলছি, আমরা একটু সেই বিষয়টাও যদি কথা বলি যে এই ভাইরাল ফিভার থেকে প্রিকশন হিসেবে কি করা উচিত আমাদের, আর বা যাদের হচ্ছে তাদের খাওয়া দাওয়া ঠিক কিভাবে সুস্থ তাড়াতাড়ি হতে করা উচিত। একদমই তাই, কারণ আমাদের ওয়েদার এখন এমন চেঞ্জ হয়েছে, রেগুলার এই সময়টা এত বৃষ্টি, এগুলো তো ভাবা যায় না, এবং তার কারণে বিভিন্ন ভাইরাল ফিভার, ইনফেকশন এগুলো বাড়ছে। সেটা শুধু জ্বর সর্দি কাশি না, সেটা পেটের সমস্যাও করছে ইনফেকশন থেকে। ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই মানে সর্দি কাশি বমি এগুলো হচ্ছে। তো এগুলো কি বলতো, এত ওভারনাইট হয় না, এগুলোর জন্য আমার ইমিউনিটিটাকে আমাকে বুস্ট আপ রাখতে হবে। তার জন্য পুরো সারা বছর আমি কীভাবে খাওয়া দাওয়া করছি সেটা ইম্পর্টেন্ট। আমি কতটা হেলদি খাচ্ছি, কতটা ফল খাচ্ছি, কতটা প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক রিচ খাবার খাচ্ছি, সেগুলো আমাদের ইমিউনিটিকে বিল্ড আপ করতে হেল্প করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সময়টা আমরা যেটা করতে পারি, এই ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে, কিছুদিন পর শীতকাল আসবে বা এখন এই বর্ষা, এই সময় সকালবেলা আমরা যদি একটু কাঁচা হলুদ, যেটা আমরা একদম আমাদের হিন্দু মানে রান্নাঘরে পাওয়াই যায়, কিন্তু এগুলোকে আমরা অনেক সময় ইগনোর করেছি, কিন্তু রেগুলার বেসিস যদি খেতে পারি, একটু কাঁচা হলুদ, গোলমরিচ, তুলসী পাতা, আদা, এই 4টে জিনিস মানে অসাধারণ কাজ দেয়। সেটা আমাদের এই যে এখন সর্দি কাশি হলেই একদম লাং ইনফেকশন হয়ে যাচ্ছে, সর্দি বসে যাচ্ছে, গলা খুসখুস হচ্ছে, তো এই জিনিসগুলোকে কিন্তু একদম প্রিকশন, যেটা তুমি বললে, আমাদের ওটা হতেই দেবে না, সেই জায়গাতেই ওটা আটকে দেবে। কিন্তু তার জন্য আমাদের সবসময় যদি এই জিনিসটা করি, সকালে ঘুম থেকে উঠেই একটা রিচুয়াল হওয়া উচিত বাড়িতে, যে একটু কাঁচা হলুদ, আদা, তুলসী পাতা, গোলমরিচ, চাইলে একটু মধু দেওয়া যেতে পারে, ভালো যদি মধু হয়, দিয়ে আমরা যদি খাওয়ার হ্যাবিট করি, সেটা ছোট বাচ্চাও খেতে পারে, সবাই খেতে পারে, তাহলে ইনফেকশন থেকে যে জ্বর সর্দি আমি এটা সপ্তাহে 2-3 দিন না রেগুলার একদমই খেতে পারি। এইগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় এই ইনফেকশন যেটা বলছো সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। আচ্ছা, আর এরপর আমরা যে বিষয়টা আসবো, ক্যালসিয়ামের ঘাটতি। এখন 30, আগে 40-50 ছিল, এখন 30 পেরোলেই মেয়েদের স্পেশালি আমি বলবো এই ঘাটতিটা দেখা যাচ্ছে। আর এই পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে কত লোককে যে আমি দেখেছি বাসে একটু হেঁটেই বসে পড়েছে, আর পাচ্ছি না বাবা। তো এই ক্যালসিয়ামের ঘাটতি কি শুধু দুধই মেটায়? আবার দুধে আবার অনেকের গ্যাস, অ্যাসিড, অনেকের হজম হয় না, মানে খুব মুশকিল তো এটা। তাহলে ক্যালসিয়াম শুধু নয়, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এখনকার দেখবে মানে আমাদের মানে ইন্ডিয়াতে 90%, 70%, 80% মেয়েরই হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি, এবং সেখান থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায়, যেটার কারণেই গাঁটে ব্যথা, পায়ে ব্যথা, আর্থারাইটিস, কিছুদিন তুমি যেটা বললে একটা ফ্যাটিক ফিল হওয়া, হাঁটাচলা করতে পারে না। এবং সেটার জন্য যে শুধুমাত্র দুধই খেতে হবে ক্যালসিয়ামের জন্য, সেটা কিন্তু নয়। আমরা বিভিন্ন ধরনের ডাল, স্প্রাউটস, সবুজ যে শাকসবজি, সেগুলো থেকেও কিন্তু ক্যালসিয়াম পেতে পারি। কারণ দুধ খেলেই যে ক্যালসিয়াম বাড়বে সেটা কিন্তু নয়। যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তারা তো দুধ খেতে পারে না। বিভিন্ন ধরনের যে চিয়া সিডস নিয়ে কথা হলো, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলোতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে, ইভেন অনেক সময় দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাডাম আপনি তো ডায়েট চার্টে দুধ লিখলেন না, আমি ক্যালসিয়ামটা পাবো কি করে?
দই আছে, ছানা আছে, এগুলো থেকেও তো ক্যালসিয়াম হয়। অনেক সময় দেখবে আমি অনেককেই দেখি যে গাঁটে ব্যথা এবং সেই কারণে সকাল বিকেল রাতে দুধ খেয়ে গেছে, এটা কিন্তু বডিতে ইনফ্লামেশন ক্রিয়েট করে, উল্টে খারাপের দিকে এগোয়। আচ্ছা, মানে পায়ে ব্যথা হচ্ছে বা হাড় ক্ষয়েছে তার জন্য আমি এত দুধ খাচ্ছি, সেটা কিন্তু আমার ক্যালসিয়াম উল্টে বডি থেকে বের করে দিতে পারে বা বডিতে এতটাই ইনফ্ল্যামেশন ক্রিয়েট করতে পারে যে গাঁটে ব্যথা বেড়ে যেতে পারে। দুধটাকে অফ করে দই খান দরকার হলে। মানে অনেক কিছু আজকের আলোচনাতে উঠে এলো, সেখানে পুজো, এই মরশুমে ভালো কিভাবে থাকা যায়, বাচ্চা বড় এবং যারা ওই যে চল ভাই আজকে বসবো এরকম ভাবে যারা বসতে চাইছেন সব কিছু, এবং যারা রাত জেগে ঠাকুর দেখবেন, তাদের সবার জন্যই কিন্তু আজকে অনুশ্রী সুন্দর করে ছোট ছোট করে দারুণ দারুণ টিপস দিয়েছেন। ফলে এপিসোডটা দেখে নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে, উপকৃত হবেন। আজকে এ পর্যন্তই। অনুশ্রী খুব ভালো থেকো, এমনই সুন্দরভাবে থেকো, সবাইকে সুন্দর রেখো। তুমিও খুব ভালো থেকো, সবাই খুব সুন্দর করে পুজো কাটান, সুস্থ থাকুন, এটাই বলবো। একদম ভালো থাকুন। আর আপনার নজর কিন্তু থাকতেই হবে আর প্লাস নিউজে। এমন বিভিন্ন এপিসোড আমরা নিয়ে আসবো যেখানে খুব জটিল সমস্যা খুব সহজভাবে আপনাদের সমাধানের পথ দেখাবেন অনুশ্রীর মতো এক্সপার্টরা, ডক্টরসরা। তাই আপনাদের নজর কিন্তু থাকতেই হবে আর প্লাস নিউজে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন, কারণ এই ধরনের টিপস কিন্তু আপনাকে পেতে হলে, সুস্থ থাকতে হলে এটা দেখতেই হবে। ভালো থাকুন, টাটা।